পাওয়ার, গ্যাস, মেইনলি মিডল ইস্টার্ন ওয়ারের জন্য এখন সবাই এটা নিয়ে অনেক কথাবার্তা বলছেন। এটা মনে হয় এখন সবচেয়ে আলোচিত বিষয় বাংলাদেশে। তো এবং এটা সত্যি কথা বলতে সবচেয়ে ক্রিটিক্যাল আইটেম আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য। আমি এটা কিছুদিন আগেও একটা জায়গায় বলেছি যে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, এবং সেটা আপনি বিনিয়োগ ক্ষেত্রেই বলেন, ট্রেডের ক্ষেত্রে বলেন, দেশি বিনিয়োগ বলেন, বিদেশি বিনিয়োগ বলেন, যে ক্ষেত্রেই বলুন, ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য আসলে আমাদের এই জ্বালানি সমস্যাটা যদি আমরা সমাধান করতে না পারি, তাহলে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট উইল বি ভেরি ভেরি চ্যালেঞ্জিং। এটা আসলে আমরা কোনোভাবেই আর যে কোনো খাতেই আমরা ওয়ান স্টপ সার্ভিস প্রোভাইড করি বা আমরা অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা, আমরা করে একটা ব্রেক দিলাম, 10 বছর ট্যাক্স দেওয়া লাগবে না, এটা করা লাগবে না, ওটা করা লাগবে না, যাই আমরা করার চেষ্টা করি। বাংলাদেশ যেহেতু একটা ম্যানুফ্যাকচারিং বেসড ইকোনমি, যেখানে আমাদের সবসময় বিজনেস কেসটা ছিল যে আমাদের দেশে লো কস্ট অফ প্রোডাকশন এবং একটা এফিশিয়েন্ট ট্রেনেবল ওয়ার্কফোর্স আছে। তো যদি ম্যানুফ্যাকচারিং বেসড ইকোনমি হয়, সেই ম্যানুফ্যাকচারিং বেসড ইকোনমিতে ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেগুলো থাকে, ল্যান্ড, ইউটিলিটি, এগুলো সবগুলোকে আপনার একদম এনশিওর করতে হবে যে আপনার বিনিয়োগকারীরা বা ব্যবসায়ীরা এটা পাচ্ছেন। তো যতক্ষণ পর্যন্ত এটা আমরা করতে না পারছি, ততক্ষণ আসলে আমাদের এই অর্থনৈতিক চাকাটাকে ঘোরানো সম্ভব হবে না। মনে হয় যে এটা খুবই খুবই জরুরি একটা ইস্যু যে আমরা এটাকে খুব দ্রুত একটা সমাধানের দিকে যেতে পারি। একই সাথে আমাদের এটা একটু মনে রাখা দরকার যে আমরা কোথা থেকে শুরু করেছি। এখন ইতিহাসকে তো আর উল্টানো সম্ভব না, রিওয়াইন্ড করে কিছু করা যাবে না, কিন্তু এইটুকু আমাদেরকে একসেপ্ট করে নিতে হবে যে আমরা এখন যে পর্যায়ে আছি সেই পর্যায়টা যে গ্রিনফিল্ড অনেক ভালো ছিল। যদি আমাদেরকে বলা হতো একটা নতুন দেশ তৈরি করেন, একদম জিরো থেকে শুরু করুন, জিরো থেকে শুরু করলে এটা অনেক ইজি হতো। আমরা এখন যেখান থেকে শুরু করছি এটা আসলে জিরো না, এটা একটা নেগেটিভ পজিশনে আমরা আছি। যে কোনো কিছু একদম ফাঁকা মাঠের মধ্যে একটা দোতলা বিল্ডিং ডিজাইন করা খুব ইজি, কিন্তু যখনই একটা দোতলা বিল্ডিং অলরেডি আছে, এটাকে রেনোভেট করে ঠিকঠাক করে এটাকে বাসযোগ্য করতে হবে, সেটা কিন্তু আরেকটা জটিল এক্সারসাইজ। তা আমাদের ব্যাপারটা এখন একটু এরকম হয়েছে যে আমরা কিছু জিনিস ইনহেরিট করেছি, যেগুলো আমাদেরকে আসলে আমরা ফেলে দিতে পারি না। ক্যাপাসিটি পে নিয়ে অনেক কথা হয়েছে, ক্যাপাসিটি পে বাই নাও। আমার মনে হয় যে আমার মেয়ে যে ক্লাস 6-এ পড়ে সেও এটার কথা জানে, কারণ এটা নিয়ে এত আলোচনা হয়। তো ক্যাপাসিটি পে কিন্তু আনকমন না, মানে পৃথিবীর সব দেশেই বিভিন্ন ফাইন্যান্সিয়াল মডেলে বিভিন্ন দেশে, আমার বিদেশেও কাজ করার সুযোগ হয়েছে, ক্যাপাসিটি পে যে কোনো ধরনের কন্ট্রাক্টে একটা কমন স্ট্রাকচার। কিন্তু ক্যাপাসিটি পেটা যখন ডিজাইন করা হয়, সেটা এমনভাবে ডিজাইন করা হয় যাতে যেই দেশ এই ক্যাপাসিটি পেটা দিচ্ছে বা যে সংস্থা ক্যাপাসিটি পেটা দিচ্ছে তার যে সক্ষমতা সেটার বাইরে যাতে চলে না যায়। আমাদের ক্ষেত্রে ক্যাপাসিটি পেটা যখন ডিজাইন করা হয়েছে বা ক্যাপাসিটি পে এর জন্য আমরা যেসব কন্ট্রাক্ট সাইন করেছি, তখন এসব অনেক কিছুকেই আসলে মাথায় রেখে দুঃখজনকভাবে করা হয়নি। তো এগেন আমাদের পক্ষে তো রিমাইন্ড করা সম্ভব না, এটা আমাদেরকে মেনে নিতে হবে যে আমরা যেসব আন্তর্জাতিক চুক্তি সই করেছি, ক্যাপাসিটি মানে ইন্টারন্যাশনাল কোনো প্রাইভেট সেক্টর থেকে যদি কোনো বিদেশি বিনিয়োগকারী বা দেশি বিনিয়োগকারী হোক বা কোনো আন্তর্জাতিক আইনের আওতায়, ইংলিশ ল বলে যে ইংলিশ ল বা সিঙ্গাপুর ল এর আন্ডারে যেসব এগ্রিমেন্ট সাইন করা হয়, এগুলা থেকে বেরিয়ে আসা কিন্তু খুব কঠিন। ওই এগ্রিমেন্ট গুলোতে খুব ক্লিয়ারলি বলা থাকে যে কিভাবে এখান থেকে বেরিয়ে আসতে হবে, সেটার যে খরচ তার চেয়ে ক্যাপাসিটি পে করা বেটার। সো আসলে আমাদের ক্যাপাসিটি পে থেকে সরে আসার খুব বেশি সুযোগ নেই। সো আমরা যাই ভবিষ্যতে করব, এটার পাশাপাশি ক্যাপাসিটি পে জিনিসটা আমাদেরকে মাথায় রেখেই আমাদের ডিজাইনটা করতে হবে। এটা হচ্ছে আমাদের রেনোভেশনের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটাকে মাথায় নিয়ে করতে হবে। তো আজকে যেই কথাটা উঠে আসলো, এটা আমার মনে হয় সরকারের পক্ষ থেকে এখন খুব পরিষ্কার একটা কনসেনসাস আছে, সহমত আছে যে সোলার এনার্জি হচ্ছে বাংলাদেশের জন্য প্রাথমিকভাবে সোলার, এবং হয়তো নিউক্লিয়ারেরও আরো কিছু সলিউশন নিয়ে আমরা কাজ করতে পারি, বাট প্রাথমিকভাবে সোলার এনার্জি আমাদের জন্য সবচেয়ে বড় সেভিয়ার হতে পারে, আমাদের এই সমস্যার সমাধানের জন্য সবচেয়ে বড় একটা হাতিয়ার হতে পারে। সোলারের বড় বড় পাওয়ার প্রজেক্ট গুলা যেগুলো হয় বাংলাদেশেও আগে যেগুলো হয়েছে, সেগুলোতে কিন্তু ক্যাপাসিটি পে এর কোনো কনসেপ্ট নেই। সো আপনি যদি ইলেকট্রিসিটি প্রডিউস করেন তাহলে আপনি পে করবেন, আপনি যদি ইলেকট্রিসিটি প্রডিউস না করেন তাহলে আপনি পে করবেন না, বা যতটুকু প্রডিউস করবেন ততটুকু সরকার নিয়ে নিবে। সোলারে যেহেতু খরচ সবচেয়ে কম, সেটাতে আমাদের কোনো সমস্যা থাকা উচিত না। আমরা যদি আজকে নতুন 500 মেগাওয়াট সোলার আমাদের সিস্টেমে আসে, সেই 500 মেগাওয়াট সোলারই সরকারের অফটেক করা উচিত, কারণ সেই সোলারটা হচ্ছে সম্ভবত সবচেয়ে সস্তা পাওয়ার সোর্সের মধ্যে একটা হবে। তো সেটা আমরা করব, কিন্তু সেই ক্ষেত্রে আমরা ক্যাপাসিটি পে ধরনের কোনো স্ট্রাকচারে হয়তো যাওয়ার চেষ্টা করবো না। তো সোলার কিভাবে হতে পারে, আমাদের প্রেজেন্টার যেটা বললেন, দুটা প্রাইমারি টপিক নিয়ে সবসময় আলাপ হয়। একটা হচ্ছে রুফটপ সোলার, আর আরেকটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল স্কেলের যে সোলার।
তো রুফটপ সোলার নিয়ে আমার নিজের একটা অভিজ্ঞতা আছে। আমি খুব রিসেন্টলি এটা আমি আসলে একটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছিলাম। আপনারা হয়তো শুনেছেন যে এই নবায়নযোগ্য জ্বালানির জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছে সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, যাতে এটাকে আরো কিভাবে দ্রুত করা যায়। মাননীয় মন্ত্রী ওখানে আছেন, ওখানে আরো বেশ কয়েকজন মন্ত্রীকে পরে যোগও করা হয়েছে, আমিও ওটার একজন সদস্য। তো সেখানে নেট মিটারিং, রুফটপ সোলার এগুলো নিয়ে বিভিন্ন আলোচনা হলো। রুফটপ সোলার একটা পলিসি হয়েছে বেশ কিছুদিন আগে, এটা নিয়ে আলোচনা হলো। তো আমি আসলে আমার নিজের বাসায় ফেরত গিয়ে প্রথমে আমার বাবাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমাদের বাসায় রুফটপের কি অবস্থা, রুফটপ সোলারের কি অবস্থা। তো উনি বললেন যে আমরা যখন বিল্ডিংটা প্রথমে করেছিলাম তখন কিছু প্যানেল বসানো হয়েছে, সেই প্যানেলগুলো এখন আর ভালো কাজ টাজ করে না, সোলার টোলার পাওয়া যায় না। ব্যাটারিও তখন কিছু নেওয়া হয়েছিল, ওগুলো ঠিকঠাক ভাবে কাজ করে না। এখন মনে হয় আর সোলার পাওয়া যায় না। তা আমার ধারণা যে আপনাদের এখানে যারা আছেন তাদের ম্যাক্সিমাম বাসার ছাদে হয়তো সোলার প্যানেল আছে, কিন্তু সেই সোলার প্যানেলটা ঠিকভাবে ম্যাক্সিমাম কেসে কাজ করে না। তো তখন আমি জিজ্ঞেস করলাম যে তাহলে আমরা প্যানেলটা বদলাচ্ছি না কেন? বলে এত ঝামেলা, এটা কিভাবে করব, কি করব না করবো। আচ্ছা, ভালো কথা। তো আমি চিন্তা করলাম যে নেট মিটারিং নিয়ে যেহেতু এত কথাবার্তা হচ্ছে, আমি নিজে একটু ওয়েবসাইটে যাই যে নেট মিটারিং ক্যালকুলেটরটা কিভাবে কাজ করে। তো নেট মিটারিং ক্যালকুলেট করার একটা, যে আপনি সোলার প্যানেল বসালে কত টাকা সেভ হবে, এটা ক্যালকুলেট করার ওয়েবসাইটে কিন্তু একটা জায়গা আছে। কিন্তু আমি আপনাদের ডেফিনেটলি আপনাদের চেয়ে লিটারেসিতে অনেক নিচে দিকে, যেহেতু আমি ইঞ্জিনিয়ার না। বাট আমি ওই ওয়েবসাইটে গিয়ে এটা থেকে বের করতে আমারই খুবই একটা গর্বগম্য হতে হয়েছে যে এই ভেরি কমপ্লেক্স ফর্ম, একটা ফর্ম ফিল আপ করতে হয়। ফর্মটা ফিল আপ করলে শেষে আপনাকে ক্যালকুলেট করে বলবে যে কত টাকা আপনার সেভ হতে পারে যদি আপনি সোলার প্যানেল বসান। তো এই কমপ্লেক্স স্ট্রাকচার, তারপরে নেট মিটারের দাম, যে মিটার সেটার দাম বেশি। আমি একজন ভদ্রলোককে চিনি, উনি গত 1.5 বছর ধরে নেট মিটার বসানোর চেষ্টা করছেন, সোলার প্যানেল বসিয়েছেন কিন্তু নেট মিটারিং আর চালু করতে পারছেন না, 1.5 বছর ধরে চেষ্টা করছেন বিভিন্ন জটিলতার কারণে। তো তার মানে হচ্ছে যে আমরা একটা কনসেপ্ট দাঁড় করিয়েছি, কিন্তু কনসেপ্টের এক্সিকিউটিবল কোনো প্রসেস আমরা দাঁড় করাইনি। কি হওয়া উচিত ছিল এরকম। এখন তো সবকিছু আমরা মনে করি যে কনজিউমার ফোকাস হওয়ার কথা, তাই না? যে আজকে যদি আমার একটা হটলাইন নাম্বার থাকতো, যে আমি একটা নাম্বারে ফোন করে বলতাম আমি ঢাকা শহরে থাকি, আমার বাসার ঠিকানা এটা, আমার বাসার ছাদে রুফটপ সোলার বসিয়ে দিয়ে যান, ফুল স্টপ, শেষ। এটার পরে আর কোনো কথাবার্তা আমি জানতে চাই না। কিভাবে আপনি সোলার রুফটপ উপরে কিভাবে বসাবেন, কতগুলা বসানো লাগবে, কি মাপ করা লাগবে, এই জিনিসগুলো আমরা প্রাইভেট সেক্টরকে কেন দিয়ে দিই না? যে আমরা যদি জোন ধরে প্রাইভেট সেক্টরকে বলি যে ঠিক আছে, ঢাকা 15 12 বড় করি আমরা, যে এই 10 স্কোয়ার কিলোমিটারের মধ্যে যত রুফটপ, যদি হটলাইনে ফোন আসে একটা প্রাইভেট সেক্টর কোম্পানি অ্যাক্রস দ্যাট এরিয়া তারা ফুল রুফটপটা ম্যানেজ করবে, তাহলে সেই কোম্পানির জন্য একটা স্কেলেবিলিটি থাকে। একই সাথে আসলে এই সার্ভিস কোয়ালিটিটা সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করা সম্ভব। তো এরকম বেশ কিছু আইডিয়া নিয়ে এখন আলোচনা হচ্ছে। তা আপনাদের প্রেজেন্টেশনটাও সেটা কি আসলে আমার মনে হয় রিয়াফার্ম করে। আরেকটা জায়গা হচ্ছে যে বড় স্কেলের যে সোলার প্ল্যান্টগুলো, সেটা নিয়ে আমি জানি না, আপনারা হয়তো নিউজে দেখে থাকতে পারেন। আমরা গত বৃহস্পতিবার আমাদের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষতে একটা মার্কেট সাউন্ডিং এক্সারসাইজও করেছি। সরকারের অব্যবহৃত এবং নিষ্কণ্টক যে জমিগুলো আছে, যেগুলো অনেক বড় এবং সেগুলোতে আগামী 15 বছরে কোনো কিছু করার কোনো পরিকল্পনা নেই, সেই জমিগুলোকে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে সোলার প্ল্যান্টের জন্য প্রাইভেট সেক্টরকে দিয়ে দেওয়ার কথা চিন্তা করছি। কারণ আমাদের প্রেসিডেন্ট যেটা বলেছেন যে জমির স্বল্পতা এবং জমির দাম, এই দুটাই আসলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল স্কেল সোলারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো যদি আমি জমিটা আমার ইকুইটি হিসেবে, সরকার ইকুইটি হিসেবে দিয়ে দিতে পারি একটা পার্টনারশিপ মডেলে, তাহলে আসলে জমির খরচটা ওখান থেকে উঠে গেলে যেটা হবে যে আমাদের হয়তো পার কিলোওয়াটেও আসলে কস্টটা সিগনিফিকেন্টলি কমে আসবে। তার চেয়ে বড় কথা যে জমির মানে সহজলভ্যতা, যেটা আমাদের সবচেয়ে বড় ইস্যু, সেই ইস্যু থেকে আমরা একটা মুক্তি পেতে পারবো হয়তো। তো আমরা প্রথম যে প্রজেক্টটা করছি সেটা ডেজার একটা জমির উপরে, ফেনীতে, নোয়াখালীর উপর দিকে, প্রায় 135 মেগাওয়াটের একটা জমি। এবং ইনফ্যাক্ট আপনারা এটা শুনলে খুশি হবেন যে ওখানে আসলে এই BESS, ব্যাটারি বেস সিস্টেম বলে, যেটা এনার্জি স্টোরেজ সিস্টেম,